একলব্যর আজকে পরীক্ষা। একলব্য যিনি আমাদের পৌরাণিক কালে এক অসাধারণ চরিত্র ছিলেন। একলব্য, ওকে আমি নাম দিচ্ছি, এবং একলব্য নাম দিয়েছি মানে আজ নয়, বহুকাল ধরে আমার সঙ্গে যুক্ত রয়েছে। আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করেছে, ভেঙে ভেঙে নিয়ে এসছে, অতীতের জায়গাটুকুকে ভেঙে আজকে সে স্বতঃস্ফূর্ত দারুণভাবে কাজ করছে। আমার অ্যাডভার্টাইজমেন্ট চাই না, আমার কিচ্ছু চাই না। আমার যেটা চাই নিজের স্যাটিসফ্যাকশন, যে কারণের জন্য কাটি, আনন্দ করি এবং আনন্দটা সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আজকে ভীষণ আনন্দিত, কারণ একলব্য এখন অনেকটা স্বাধীন, অনেকটা উন্নত হয়েছে। আগে একটা সময় এমন অবস্থা ছিল লসে লসে ভরা, আস্তে আস্তে ওকে তুলে নিয়ে এসছে। কিন্তু সব কিছু বলার আগে, এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক কাজের জন্য। এর মধ্যে কোনো মতে কাউকে কেনা বা বেচার কোনো ব্যাপার নেই। এর পোর্টফোলিও তৈরি করেছি মানে সবাই এরকম তৈরি করবে, একদম না। আমি এর কোনো আইডিয়াল নয়, এর মতো, তুমি তোমার মতো। একজন প্রশ্ন করছিলে, স্যার ওকে বলেছেন এই, আমাকে কেন নয়? ওরটা বাড়বে, ঠিক কোন জায়গায় বাড়বে সেটা আমি জানি। আমি জানি কোন ওষুধটা ওর জন্য দরকার, সেটা তোমার জন্য নয়। তোমার জন্য কি ওষুধ, তোমার জন্য। তোমরা অন্যেরটা দেখে কনফিউজ হবে না, নিজেরটাই নিজে ব্যাপারে থাকো। দিস ভিডিও ইজ অনলি ফর educational purpose. No buy sell recommendation. Before investing, please consult yourself or your advisor. Past return cannot guarantee future performances. Not only that, portfolio analysis হচ্ছে ডাইভার্সিফিকেশন তৈরি করে। পোর্টফোলিও অ্যানালাইসিস করার সঙ্গে সঙ্গে নিজেকে শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়। এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু এগোতে হবে। একলব্য, একলব্য হচ্ছে মহাভারতের একজন শ্রেষ্ঠ তীরন্দাজ। এই মহাভারত মহাকাব্যে যিনি সমস্ত গল্পের পিছনে চাপা পড়ে গেছে, অথচ তার দান, তার শ্রেষ্ঠ শিষ্য হিসেবে গুরুকে শ্রেষ্ঠ দান আজও কিন্তু অমর করে রেখেছে তাকে। এই মহাকাব্যে যে বক্তব্যটা রাখা হয়, সেখানে একলব্য ছিল এমনই একজন শিষ্য যিনি ছোটবেলায় মহাভারতে দ্রোণাচার্যের কাছে গেছিল শিক্ষা গ্রহণ করার জন্য তীরন্দাজ হিসেবে। কিন্তু যেহেতু সে ব্যাধের পুত্র ছিল, যেহেতু সে নিচু ঘরের ছিল, সে কারণে কিন্তু দ্রোণাচার্য, যিনি পঞ্চ পাণ্ডবের শিক্ষাগুরু ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে না করে দেয়, আমি তোমাকে শেখাবো না। সেই একলব্য চলে গেল জঙ্গলে। পার হয়ে গেল অনেকগুলো বছর। পঞ্চপাণ্ডব যখন বনবাসে রয়েছে, তখন একদিন হঠাৎ করে অর্জুনের একটা কুকুর এসে দাঁড়ালো, কেউ কেউ করে ডাকতে থাকলো। তখন সবাই অবাক, কুকুরটার মুখের চারিদিকে তীর দিয়ে এমনভাবে তৈরি করা হচ্ছে শিল্পকলা, যে কুকুরের মুখের তিনটে অংশই কিন্তু বন্ধ করে দিয়েছে একটা তীর দিয়ে। কি সাংঘাতিকভাবে জানলে সেটা হয়। সবাই অবাক। সবচেয়ে বেশি অবাক হয়েছে তাদের শিক্ষাগুরু দ্রোণাচার্য। তিনি বাইরে কিছু প্রকাশ করলেন না, বললেন কোনো কারণে কিছু একটা ভাবে হয়েছে, কিন্তু ভিতরে ভিতরে তার উত্তেজনা কিন্তু সীমা পার হয়ে গেল। একটু অবসর সময় একাকী বেরিয়ে পড়লেন পথে, খুঁজতে 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 অবশেষে খুঁজে পেলেন একটা পর্ণকুটির। পাতার কুটিরে তারই মূর্তি বানিয়ে একজন ধ্যান করছে কোনায় বসে, তার সামনে তীর ধনুক রয়ে গেছে। পায়ের শব্দে সেই লোকটার চোখ খুলে গেল এবং সামনে তার গুরুকে দেখে পা জড়িয়ে ধরে কেঁদে ফেললো। বলল, আপনি বহু দিন ধরে আমার ইচ্ছা, আপনি আমার গুরু, আপনার শিক্ষা লাভ করি, কিন্তু আপনি আজ যে এখানে এসে পৌঁছবেন আমি ভাবতে পারিনি। তখন দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন যে, তুমি কে? তখন সেই লোকটা বলল, আমার নাম একলব্য। আমি আপনার কাছে বহু বছর আগে শিক্ষা নেবার জন্য গেছিলাম, কিন্তু তখন আপনি আমাকে দেননি, আমি ব্যাধ পুত্র বলে। আমি তাই এখানে আপনারই মূর্তি করে আপনার সামনে আমি কিন্তু তীর প্র্যাকটিস করে গেছি, এবং সেভাবে আজকে আমি যেটুকু হয়েছি সব আপনারই দান। দ্রোণাচার্য মুহূর্তের মধ্যে পুরো বিপদটা বুঝে ফেললেন এবং বুঝে গেলেন, যদি কোনো কারণে এই লোকটা এসে পৌঁছায় পঞ্চ পাণ্ডবের কাছে, তাহলে পক্ষে তার কিন্তু খুব বিপদ আসন্ন। এবং সেটা বুঝেই বলল, দেখো বৎস, তোমার এত সুন্দর কাজে আমি খুব খুশি হয়েছি, এবং সেজন্য আমি গুরু হিসেবে তোমার কাছ থেকে একটা দক্ষিণা চাইছি। একলব্য বললেন, হ্যাঁ আমি রাজি আছি, বলুন গুরুদেব আপনি কি দক্ষিণা চান? তখন উনি বললেন অদ্ভুত একটা জিনিস। সেই জিনিসটা হলো, তোমার ডান হাতের বুড়ো আঙুলটা কেটে আমায় দাও, এটাই হবে আমার গুরু দক্ষিণা। একলব্য এক মিনিটও ভাবলো না যে তার বুড়ো আঙুলটা চলে গেলে জীবনে কোনো দিন আর তীর চালাতে পারবে না। এক সেকেন্ডও দেরি না করে মুহূর্তের মধ্যে তার বুড়ো আঙুলটা কেটে তার গুরুদেবের পায়ের কাছে ফেলে দিল। গুরুদেব আশীর্বাদ করে ফিরে গেলেন এবং খুব হৃষ্ট মনে ফিরে গেলেন। এই হলো সব থেকে বড় একলব্যের কাহিনী।
তারপরে একলব্যকে মহাভারতে কোথাও কখনো খুঁজে পাওয়া যায়নি, অথচ তার কিন্তু একটা বিরাট বড় জায়গা থাকার কথা ছিল। বিশ্বশ্রেষ্ঠ একজন ধনুর্ধর, একলব্যর সবচেয়ে বড় ধনুর্ধর হিসেবে নয়, তার গুণ মহিমা কীর্তন করা হয়েছে শ্রেষ্ঠ শিষ্য হিসেবে। আজকের যে মহানায়কের কথা বলবো তিনি একলব্য। আমি ওর কথা যদি বলি, ওর নামটাই একলব্য রেখেছি এই কারণে, কারণ ওর যেভাবে কাজ করে গেছে, যেভাবে এগিয়ে চলেছে, আজ নয় বহু দিন ধরে। কিন্তু হ্যাঁ, গুরু হিসেবে আমি ওর কাছ থেকে কোনো কিছু চাইবো না। একজন গুরু বা একজন যে গার্জিয়ান অথবা বাবার সব থেকে বড় কাজ থাকে, সে হচ্ছে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া তার সন্তানকে। আজ আপনারা আমাকে যেখানে দেখছেন বা যা ভাবছেন যে এ মাত্র 20টা 18টা স্টকের কথা বলে, বাকি স্টকের কোনো কথাই বলে না, এ কি ফাঁদে ফেলে দেবে কিনা, তাদের উদ্দেশ্যে ছোট একটা কথা বলি। যখন কোনো সন্তান ছোট থাকে, হামাগুড়ি দেয়, তখন তার বাবা তাকে খেলনা কিনে দেয়, ছোট ছোট খেলনা। তারপরে সে যখন 5-6 বছর বয়স হয়, তখন তাকে একটু বড় খেলনা কিনে দেয়। যখন তার 15 বছর বয়স হয়, তখন তাকে কিন্তু আর খেলনা দেয় না, তখন তাকে দেয় বড় বই, খাতা, পেন, পেন্সিল। এবং তারপরে যখন সে বড় হয়ে যায় এবং কোনো সময় সেই গুরুকে ছাড়িয়ে চলে যায়, তখন সেই গুরুর আনন্দের সীমা থাকে না। কেন এই কথাগুলো বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই কথাগুলো বলার পেছনে যে সন্দেহটা রয়েছে অনেকের, সেটা কাটানোর জন্য। 20টা স্টক মানে 18টা, মানে 18টা নয়, সবে পড়ে রয়েছে জীবন। যত সময় যাবে একটা একটা ভালো ভালো স্টকগুলো যুক্ত থাকবে। হয়তো এটা গিয়ে 30-35-এ গিয়ে দাঁড়াবে একটা সময় গিয়ে। আজ যদি 35টা স্টক 50টা স্টক থাকে, সেদিন চলে যাবে 200 স্টকে যখন আমার মতো বয়স আসবে। সেটা যেন না হয়, তাই জন্য কিন্তু দরকার পড়ে এখনই 18-20টার মধ্যে চেপে রাখার চেষ্টা করি, যাতে আস্তে আস্তে এর পরে তো বাড়বেই নিজের থেকে, স্বাভাবিক ঘটনা। কিন্তু ওই জন্যই বলি যে সবসময় মেনে চলাটার কথা বলি। আমি ওর কথা নিয়ে কেন বলছি, সেই ঘটনা প্রসঙ্গে এটাই বলি, যখন শিশু ছোট থাকে তখন সে বাবার হাত ধরে হাঁটে, তখন সে মনে করে বাবাই সব থেকে বড়। কিন্তু যখন একটা সময় বড় হয়ে ওঠে, তখন সে বলে তুমি বাবা নও, অন্য কেউ বাবা, এবং তার কাছে সে চলে যায় এবং যাওয়ার সময় বেশ অবজ্ঞা দিয়ে যায়। তাতে কি মনে করে সে বাবাটা ক্ষুণ্ণ হয়ে গেল, বাবার দুঃখ বা গুরুদেবের দুঃখ ক্ষুণ্ণ হয়ে গেল? একেবারে নয়, সে বরঞ্চ ভালো খুশি থাকে। তোমরা বাবা হিসেবে, আপনার বাবা হিসেবে আপনারা বলুন, আপনাদের সন্তান যদি বড় হওয়ার পরে ভালো রেজাল্ট করে, বিয়ে করে কিংবা বড় চাকরি পায়, আপনারা যে আনন্দ পাবেন, তার থেকে বড় লেভেলে আনন্দ হচ্ছে সে কিছু শান্তিতে আছে, সুখে আছে, এটা দেখা, এটা শোনা। আমি ঠিক সেই জায়গাটাতে আনন্দ পাই যখন জানতে পারি, বুঝতে পারি একটা পোর্টফোলিও সাকসেসফুলি এগোচ্ছে। কেন এই কথাটা বললাম, যখন ও এসেছিল প্রথম, ছেলেটা দুর্বল ছিল, ভীরু ছিল, 65খানা আমাকে মেল করেছে এবং বলেছে স্যার এবার আমি কি করব, এবার আমি কি করব, এবার আমি কি করব, আমি একজনের আন্ডারে ছিলাম, এখন বেরিয়ে পড়েছি, বা আমি স্বাধীন হওয়ার চেষ্টা করছি, পারছি না, আমার ভয়ে রয়েছি, আমি রীতিমতো এবং অসুস্থ। ও বিশেষ করে গরমের সময় যখন খুব গরম হয়, ঘাম হয় প্রচণ্ড এবং অজ্ঞান হয়ে পড়ে যায়। বেশ কভার হয়েছে, এই খবরও আমি জানি, এই খবরও আমাকে বলেছে। কিন্তু সব থেকে এসবের থেকে বড় ঘটনা হচ্ছে ওর নিজের দুর্বলতা কাটাতে পেরেছে। একদিন ওর কিন্তু 2014 সালে ওর যেখানে অ্যাকাউন্টে অ্যামাউন্ট ছিল 3,10,000, সেটা 3,87,000 হয়েছিল। আজকে 3,99,000 টাকাটা 5,10,000-এ পৌঁছেছে, 27% রিটার্ন দিয়েছে। এটা কিছুই না, আরো অনেক বাড়বে। এই ব্যাপারেই কিন্তু একলব্য, তোমাকে ঠিক করে রাখতে হবে। এবার আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে। শর্টে বলতে বলতে যাব কোন কোন স্টকগুলো ওর এই মুহূর্তে নিয়ে রেখেছে। যেমন এখন আমি যদি বলে রাখি, ব্যাংকের ক্ষেত্রেও নিয়ে রেখে দিয়েছে দুটো স্টককে, একটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক আর একটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এবার আর যদি আমি দেখি ফাস্ট মুভিং কনজিউমার গুডসের ক্ষেত্রে আইটিসি হোম, আইটিসি হোটেল, আর তার সঙ্গেও রেখেছে এলটি ফুডস। এবারে যদি রেলের জায়গায় দেখি এফসি আর আরভিএনএল, বোঝা গেছে ফার্মা সেক্টরের একটা সেরা ফার্মা সেক্টরের কোম্পানি। ডিফেন্স সেক্টর ও রেখে দিয়েছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, আদানি পাওয়ার এবং টাটা পাওয়ার, দুটোকেই ও রেখে দিয়েছে, এবং আদানি পোর্টকেও কিন্তু এর সঙ্গে রেখে দিয়েছে। কেমিক্যাল সেক্টরে যদি চলে আসি, কেমিক্যাল সেক্টরে ও রেখেছে দীপক নাইট্রাইট এবং ফার্স্ট এখানে রেখেছে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। এবার আসবো অটো সেক্টর, টিএমপিভি এবং তার সঙ্গে ইউনো মিন্ডা, একদম সুন্দর জায়গা রয়েছে। এবারে শেষ জায়গা চলে আসবো আইটি সেক্টর। আইটি সেক্টর ও রেখে দিয়েছে হ্যাপিয়েস্ট মাইন্ড ছাড়া কেপি আইটি রেখেছে, এবং আরেকটাকেও রেখে দিয়েছে, সেটা হচ্ছে HCL টেকনোলজি। এই যে পোর্টফোলিওটা দেখছেন, এই পোর্টফোলিওটা কিন্তু অনেক ম্যাচিওর পোর্টফোলিও, মানে তুলনামূলক ম্যাচিওর, মানে এও এখন সেকেন্ড লেভেলে চলে গেছে। সেকেন্ড লেভেলে কিন্তু
খুব বেশি কেনাবেচা নেই এই মুহূর্তে। তুমি যদি বলো যে আমি আর কিছু কিনবো না, ঠিক যে কটা স্টক আছে সে কটা স্টকের উপরই কাজ করব, আমি তাহলে সেক্ষেত্রে তোমাকে বলবো যে কোনো অসুবিধা নেই, কারণ এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। এইবারে আরেকটা ব্যাপারে বলার রয়েছে, সেটা হচ্ছে এসআইপিও করে রেখেছে, এসআইপি করে রেখেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এসবিআই ব্লু চিপে, আর একটা হচ্ছে পরাগ পারে ফ্লেক্সি ক্যাপ। এই একটা এটার মধ্যে কিন্তু প্রতি মাসে মাসে কিন্তু সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে টাকা জমা করে চলেছে। একটার মধ্যে 2800 টাকা, আর একটা হচ্ছে 3000 টাকা। এটার ক্ষেত্রে 3000 আর এটার ক্ষেত্রে 2800। এখানে বলার কিছু নেই, একদম ঠিকঠাক, একেবারে এইভাবে চলো। কোনো দিকে কে বললো না, কে কোনটায় বললো, কে কোনটায় এর থেকে বেশি রিটার্ন অমুকটা দেবে তমুকটা দেবে, তোমার শোনার কোনো দরকার নেই। শুনতে তো বাকি দুনিয়ার কিচ্ছু কানে নেবে না, কোনো কথাতে শুনবে না। কোথাও যেখানে চুলচেরা বিশ্লেষণ সেখান থেকে দূরে চলে যাবে, যে আমার বিশ্লেষণের দরকার নেই। ভ্যালুয়েশন নেই, যখন কেউ বড় বড় কথা বলবে সেখান থেকে দূরে চলে গিয়ে বলবে আমার ভ্যালুয়েশন ঠিক আছে, নিজের মনে নিজেকে বলবে। আমি বারংবার একলব্য 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 কথাটা বলছি, সেটার জন্য কারণটা হচ্ছে নিজেকে মনকে তৈরি করা। নিজের মন হচ্ছে সব থেকে বড় জিনিস, এখানে বলার সুযোগ কম। শুধু ছোট করে বলি, একটা রিসার্চ তৈরি হয়েছিল, রিসার্চে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে যখন বলা হলো যে তোমাকে মৃত্যু দেওয়া হবে এবং সেটা কোন পদ্ধতিতে, সাপের কামড়ে, তোমার বিষধর সাপ তোমায় কামড়াবে এবং সেবার মৃত্যু হবে, তখন এই বলে আগের দিন রাত্রে জানিয়ে দেওয়া হলো। পরের দিন তার চোখ বেঁধে দেওয়া হলো এবং তারপরে তাকে একটা কোঠুরিতে রাখা হলো এবং একটা বিষধর সাপ তার সামনে আনা হলো এবং তার কামড়ে কামড় দিল এবং কামড় দেওয়ার কিছুক্ষণ পরে ছটফট করতে করতে লোকটা মরে গেল। এইবারে এই রহস্যটা রিভিল করা হলো, দেখা গেল যে কোনো সাপেই ওকে কামড়ায়নি। ওকে কামড়েছিল যেটা, সেটা দুটো পিন, সিম্পল একজন ডাক্তার যে রিসার্চার চোখ বাঁধা অবস্থায় দুটো পিন দিয়ে ওর শুধুমাত্র পায়ে এরকমভাবে আঁচড় দিয়ে দিয়েছে। যেই পায়ে দুটো এরকম পিন দিয়েছে, শরীর ব্রেন নিজে নিজে বিষ তৈরি করে ফেলেছে এবং ব্লাড টেস্ট যখন করা হলো মারা যাওয়ার পরে, ঠিক হুবহু গোখরো সাপের বিষ পাওয়া হলো ভিতরে। তুমি এটাকে কি বলবে? দিস ইজ রিসার্চ লেভেলে কাজ চলছে। ইয়েস, মানুষের মন ব্রেন তৈরি করে দেয় সব কিছু। লোকে বলে ইউনিভার্সের কথা বলছো, বলছো যে নিজের মন নিজেকে যতবারে শক্তিশালী তৈরি করবে তত গুণ তুমি বেড়ে উঠবে। নিজেকে যদি প্রতিদিন একলব্য বলো, প্রতিদিন নিজেকে বেস্ট বলো, সত্যিকারের একদিন তুমি বেস্ট হয়ে উঠবে। কিন্তু যেই মুহূর্ত থেকে নিজেকে দুর্বল মনে করবে, মনে করবে যে আমার কোনো কিছু নেই, আমি হতাশ, আমার দ্বারা হবে না, আমার সব শেষ, সেই মুহূর্ত থেকে তুমি কিন্তু পতন করবে এবং পতন লেভেলটা রিমার্কেবল হবে। কেন? লোকে বলে পজিটিভ অ্যাটিটিউড দরকার, পজিটিভ ভাইব্রেশন দরকার। একজন দেখবে খুব কথা কম বলছে একটা লোক, কিন্তু তার আশেপাশে বসে থেকে তার দু চারটে কথা শুনতে তোমার ভালো লাগবে। কারণটা কি? আবার এমন এমন লোক তোমার প্রচুর পরিচিত, তার পাশে বসে তোমার প্রচন্ড অস্বস্তি হবে, কিছুতেই তুমি বসে থাকতে বেশিক্ষণ পারবে না। এদের দুজনের পার্থক্যটা কোথায় জানো? একটা অ্যাটিটিউড, একটা অরা। এই অরাটা যেটা তৈরি হচ্ছে, এই যে যে দিব্য শক্তিটা তৈরি হয়ে, এটা হচ্ছে পজিটিভ ভাইব্রেশন। তুমি যদি দিন রাত নিজের মনে পজিটিভ 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 বলতে থাকো, কোনো সমালোচনায় না যাও, কোনো নেগেটিভ না যাও, তোমার ভিতর যে অরাটা তৈরি হবে, তুমি লোকের সঙ্গে কথা না বলে শুধু এক জায়গায় বসে থাকলেও দেখবে 10জন লোক তোমাকে ঘিরে থাকবে সবসময়। আর যদি তোমার মাথায় সবসময় এই চিন্তা থেকে হবে না হবে না, আলটিমেটলি দেখবে তুমি পুরো শেষ হয়ে যাচ্ছ। আমি কেন এতগুলো কথা বললাম, তার পিছনে রয়েছে গোটা পোর্টফোলিওটা। পোর্টফোলিওর মধ্যে যেটাই থাক না কেন, হতাশা যেন কখনো না আসে। প্রতিটি পোর্টফোলিও অনুযায়ী তোমাকে 18 থেকে 20% হিসেবে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথে তোমাকে কন্টিনিউ রিটার্ন দিয়ে যাবে। কিছু ক্ষেত্রে কিছুটা পড়বে, কিছুটা বাড়বে। কেমিক্যাল সেক্টর এখন ডাউন রয়ে গেছে, দেখতে বুঝতেই পারছো। রেলওয়ে সেক্টর এখন ডাউন রয়ে গেছে। এখন তোমাকে মেকআপ করে দিচ্ছে কোনটা? এখন তোমাকে ডিফেন্স সেক্টর মেকআপ করছে, এখন তোমাকে অটো সেক্টর মেকআপ করছে। আইটিটা এতদিন পড়েছিল, এখন আইটি সেক্টরে ইমপ্রুভমেন্ট শুরু হয়ে গেছে। ব্যাংকিং সেক্টর ডাউন হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ এখান থেকে এইগুলোতেই তোমাকে দেখবে এইটা তোমার মাইনাস হয়ে রয়েছে, কিংবা আমাদের কেমিক্যাল সেক্টর মাইনাস হয়ে রয়েছে, রেল সেক্টর মাইনাস হয়েছে। অথচ এখানে তোমার ডিফেন্স সেক্টর তোমাকে পজিটিভ রিটার্ন দিচ্ছে, আইটি কিছুটা দিচ্ছে, অটো ভালো দিচ্ছে। এই 3-4টে জিনিস এখানেও আমি প্লাস বলবো, এইগুলো তোমাকে কিন্তু তৈরি করে দিচ্ছে। ফার্মাতে এখনো ফ্ল্যাট, খুব বেশি চেঞ্জ হয়নি। তাহলে যেগুলো রইলো, এবারে কি কি জিনিস বাদ থাকলো, তার একটা কিন্তু টোটাল ক্লিয়ার পিকচার আমি করে দিচ্ছি। যেমন মনে করো ডিফেন্স সেক্টরে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, এটা কিন্তু, অথবা যদি তুমি এটাকে না নিতে চাও, এর বদলে
আরেকটা ব্যাপার হয়, যেহেতু ভারত ইলেকট্রনিক লিমিটেড লার্জ ক্যাপ কোম্পানি, হিন্দুস্তান অটোটেক লিমিটেড তুমি না নিতে চাইছো, এর বদলে রিস্কি কোম্পানি যদি নিতে চাও সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, সেখানে অ্যাপোলোকে তুমি নিতে পারো, যেটা কিন্তু রিস্কি হতে পারে, অথবা পারাস ডিফেন্স কিন্তু রিস্কি, কিন্তু এর মধ্যে ইনভেস্টমেন্ট ভালো হতে পারে। হয়ে গেল। এছাড়া এমটারও কিন্তু খারাপ নয়। এটা হয়ে গেল, তার মানে তুমি এইখানে একটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। বেশ। সেকেন্ড, এছাড়া আরেকটা দরকার পড়বে, সেটা হচ্ছে এর মধ্যে থেকে আর এখানে খুব বেশি চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না। অর্থাৎ তুমি যেভাবে এগিয়ে চলেছো এই মুহূর্তে, আমি কোনোটা বন্ধ করতে বলছি না। আমি যদি এই মুহূর্তে তোমাকে বলে নিই যে রেলওয়ে সেক্টর বন্ধ করো, একদমই না। বাই দ্য ওয়ে, রেল সেক্টর নিয়ে অনেকে কনফিউশন রয়েছে, ভাবছো যে রেল সেক্টর কি হবে। কিচ্ছু না, রেল সেক্টরের মতোই থাকবে। রেল সেক্টর, আমরা তুমি জন্মানোর অনেক আগে থেকে রেল চলছে, এবং তুমি যখন থাকবো না পৃথিবীতে তখনও রেল চলবে। সুতরাং বুঝতে পারছো, রেল একটা জায়গায় সীমাবদ্ধ নয়। রেল কিন্তু ভারত ছাড়িয়ে, ভারতের রেল বিদেশের মাটিতে পা দিয়ে সৌদি আরব টোটাল করিডোর তৈরি হয়েছে, ইস্ট ওয়েস্ট করিডোর। সেই ইস্ট ওয়েস্ট করিডোরে একেবারে বিরাট বড় যুগান্তকারী কাজ চলছে, রেল লাইন পাতার কাজ চলছে। এই সঙ্গে সঙ্গে প্রচুর ওয়াগন দরকার পড়বে, ইলেকট্রিফিকেশন লাগবে, একটা হই হই রোডের কাণ্ড। কোনো একটা 5 বছরের কোয়ার্টারে কোনো একটা সরকার যদি নাও থাকে, পরবর্তীকালে যে সরকার আসবে সে সময়তে রিটার্ন পাবে। অর্থাৎ লং রান, তোমরা যারা 10 বছর 15 বছর অন্তত রাখতে চাইছো, তাদের জন্য রেলওয়ে সেক্টর সবসময়তেই ভালো। এরকম কোনো কথা নেই ভ্যালুয়েশন কমবে বাড়বে তখন না বা কখন, কিচ্ছু মানে নেই ওগুলোর, সম্পূর্ণ বাকওয়াস। এগুলোতে যদি মনোযোগ দিয়ে দেবে, তার এই মার্কেটে থাকার জন্য নয়। এই হয়ে গেল মোটামুটি, যেভাবে চলছো যেরকম চলছো কন্টিনিউ করে যাও। তুমি এবারে লাস্ট কথা যেটা তোমাকে বলার, সেটা হচ্ছে কোন কোনগুলোকে কন্টিনিউ করবে। যেরকম এইচডিএফসি ব্যাংকে তুমি কন্টিনিউ করবে, এইচসিএল টেকনোলজিতে কন্টিনিউ করবে, কিছু টাকা থাকলেই তুমি তাতে কিন্তু অ্যাড করবে। এছাড়া টাটা পাওয়ার আমি দেখলাম, টাটা পাওয়ারে তুমি কিন্তু অ্যাড করবে। এছাড়া যেগুলো করতে পারো সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, এখানে কিছু অ্যাড করতে পারো। এছাড়াও আরেকটা কাজ করবে, আরভিএনএল এ কিছু অ্যাড করতে পারো। এইভাবে এলটি ফুডসে কিছু অ্যাড করতে পারো। এইগুলোর মধ্যে সবগুলো 1 মাসে করতে এমন কোনো মানে নেই। যখন যেরকম জমা টাকা হাতে আসবে সেই মতো করতে থাকবে। একটা লিস্ট তৈরি করে তার মধ্যে অল্প বিস্তর এন্ট্রি করো। অনেক ক্ষেত্রে কিছুটা কারেকশনের লোকে এন্ট্রি করে, আমি তত কঠিন জায়গায় যাচ্ছি না। তোমার নিজের কাজ রয়েছে, সেগুলো তুমি করে যাবে, তার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করবে। আজকের ভিডিওটা এখানে শেষ হতে চলেছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে কথা হলো আজকে। একলব্য, তোমার যে বিষয়টা রইলো সেটা হচ্ছে তুমি মেম্বারশিপ নিয়ে রাখবে এবং কনস্ট্যান্টলি যোগাযোগ সঙ্গে রাখবে। একদমই তোমার যারা পুরোপুরি ছেড়ে রাখছো, আমার ওপরে ভরসা করে রাখছো, তাদের জন্য অবশ্যই আমার দিক থেকে যতটুকু সাহায্য করা করবো। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, যে এটা মানে কিন্তু এই নয়, বা এইটার মানে এই নয় যে অন্যরা সবাই এটাকে ফলো করবে। এটা ওর স্পেসিফিকভাবে বলছি, তার মানে সবাই করবে বা এটা করা উচিত এমন অনেক জায়গা নাও হতে পারে। কোনো কোনো সেক্টরে আমার ভুলও হতে পারে, কিছুটা ডাউন হয়ে যেতে পারে, বেশ কিছুদিন চলতে পারে, কিন্তু লং রানে গিয়ে কিন্তু তোমার লক্ষ্য পূরণ হবেই। এবং এই প্রার্থনা নিয়ে আজকে শেষ করছি।